TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। শুরুতে আপনাদেরকে একটা সুখবর দিই, এই আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের আজকে 1000তম পর্ব। আজকে আমরা আমেরিকার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সাথে বাংলাদেশের একটা বিষয় নিয়েও কথা বলবো। আমেরিকার আলোচনার বিষয়ে শুরুটা করতে চাই স্পেন্ডিং বিল, যেটি স্পিকার মাইক জনসন সরকারের অর্থায়নের জন্য পাশ করার উদ্যোগ নিয়েছেন, কিন্তু রিপাবলিকানরা এর বিরোধিতা করছেন। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিল পাশ না করার কথা বলছেন, এবং ইলন মাস্ক, যিনি নতুন বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনিও এই পাশে বিরোধিতা করছেন। এটি নিয়ে আমরা আলোচনা শুরু করব। তারপরে ফ্লোরিডার বিতর্কিত সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটসের নারী এবং মাদক কেলেঙ্কারি সংক্রান্ত হাউস এথিক্স কমিটির যে রিপোর্ট, সেটি প্রকাশ করতে যাচ্ছে। এটার ব্যাপারে, প্রকাশ করার ব্যাপারে গোপন ভোট নেওয়া হয়েছে, এবং সেখানে দুজন রিপাবলিকান প্রকাশের পক্ষে ভোট দিয়েছেন, এমনটাই বলছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়াও আমরা সোশ্যাল সিকিউরিটি বিল নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশের একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের হাতে সবশেষ আরও 3 জন বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম বড় একটি সংকট হচ্ছে দুদেশের সীমান্ত, যে সীমান্তে ভারত প্রায়ই বাংলাদেশিদের হত্যা করে থাকে। পরিবর্তিত পরিস্থিতিতেও এই হত্যাকাণ্ডটি বন্ধ হয় নাই, এটি নিয়েও আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য আজকে যুক্ত হয়েছেন ডক্টর মুনির মুস্তফা আলী। তিনি প্রফেসর এবং চেয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানা। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে আছেন ডক্টর মহসিন ইউ পাটোয়ারি। তিনি প্রফেসর অফ বায়োলজি, এক্স ডিন অফ দ্য স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেটা বলছিলাম, যে আমাদের আজকের এই অনুষ্ঠানের 1000তম পর্ব, এই বিশেষ পর্বে আপনাদেরকে আবার বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা স্পেন্ডিং বিল নিয়ে কথা বলছিলাম। আমরা বাইডেন প্রশাসনের বা ডেমোক্রেটদের এই 4 বছরে অনেকবারই দেখেছি এই স্পেন্ডিং বিল নিয়ে অনেক সংকট তৈরি হতে, সরকারের অচলাবস্থা তৈরি হওয়ার উপক্রম হতে, এবং প্রতিনিয়তই রিপাবলিকানরা এগুলো বিরোধিতা করেছেন। কোনো এক পর্যায়ে গিয়ে সমঝোতা হয়েছে। এখন ডেমোক্রেটদের মেয়াদ শেষ, জানুয়ারিতে রিপাবলিকানরা দায়িত্ব নেবেন, এবং হোয়াইট হাউস, কংগ্রেস, সেনেট সবই তাদের হাতে। শেষ মুহূর্তে এসে স্পেন্ডিং বিল নিয়ে যে সংকটটি তৈরি হলো, মাইক জনসন এই দায়িত্বশীল কাজটি করতে যাচ্ছেন, কিন্তু রিপাবলিকানরা বিরোধিতা করছেন, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সবাই বিরোধিতা করছেন। এর আগে আমরা শুনতাম যে স্পেন্ডিং বিলের বিরোধিতা করার ক্ষেত্রে রিপাবলিকানদের উদ্দেশ্য ছিল বাইডেন প্রশাসনকে বা ডেমোক্রেটদেরকে সংকটে ফেলা, তাদের বদনাম করা, তারা ব্যর্থ, তারা পারছে না এই কাজগুলো করা, এবং তার উদ্দেশ্য ছিল নির্বাচনে যাতে এর সুফল পাওয়া। তো নির্বাচন হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, আর মাত্র কটা দিন বাকি আছে। এখন এসে ডেমোক্রেটদের মুশকিলে ফেলে রিপাবলিকানদের কী লাভ, বা কেন ডেমোক্রেটরা, বিশেষ করে প্রেসিডেন্ট ইলেক্ট এবং অন্যান্য শীর্ষ রিপাবলিকানরা যে বিরোধিতা করছেন এই বিলের, এর উদ্দেশ্য কি হতে পারে? ডক্টর মুনির মুস্তফা আলী। আপনাকে ধন্যবাদ। আসলে এই স্পেন্ডিং বিল আগে যে যতবার শাটডাউন হয়েছে, গভর্নমেন্ট যতবার শাটডাউন হয়েছে, ব্লেমটা কিন্তু রিপাবলিকানদের উপরেই গেছে, যার ফলে আমরা গত কয়েক বছর দেখতে পেয়েছি যে তারা খুব সাবধানে এটা এড়ানোর চেষ্টা করেছে, এবং সেটাই স্পিকার জনসন চেষ্টা করছে, কিন্তু তার অনেক বিরোধিতা হচ্ছে। তো ব্যাপার হলো, জিওপির যে মেজরিটি, আপনার হাউসে যে মেজরিটি, এটা তার থিন মেজরিটি, এবং আপকামিং যে কংগ্রেস আসছে সেখানেও তাদের মেজরিটি হবে খুবই থিন। এখানে দেখেন 3-4 জন যদি সুইচ করে, তাহলে কিন্তু এরা আটকাতে পারবে না। কিন্তু আমি যেটা এর থেকে যেটা আমার রিডিং, সেটা হচ্ছে এটা একটা অশনি সংকেত। দেখুন, এই কয়েকদিন পরে, মানে 1 মাস পরেই তো
ইসে মানে প্রেসিডেন্ট ক্ষমতায় যাচ্ছে, কংগ্রেস যাচ্ছে তার আগেই। কিন্তু তারপরও দেখেন এই যে আলামতটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার প্রতিশোধ, এই যে প্রতিশোধমূলক যে একটা অ্যাটিটিউড ডোনাল্ড ট্রাম্পের, সেটা কোনো মতে এদিক ওদিক যাচ্ছে না, এবং ইট ডাজ নট বোড ওয়েল। আমি তো মনে করি যদি এইভাবেই হতে থাকে হয়তো এগুলো ঠেকাতে পারবেন। আমার মনে হয় না যে হাউসে যে মেজরিটি, তাতে হয়তো 3 জন 4 জন 5 জন চলে গেলে আপনার পার্টি যদি সুইচ করে তাহলে হয়তো এগুলো ঠেকাতে পারবে না। কিন্তু ব্যাপার হলো ডোনাল্ড ট্রাম্প তো আমরা সবাই বাই নাও তাকে ভালো করে চিনি যে সে এত প্রতিশোধ পরায়ণ যে জিওপি মেম্বার অন্যদিকে ভোট দেবে তার যে ইচ্ছা সেই ইচ্ছার বাইরে যাবে, তার প্রতি সে প্রতিশোধমূলক একটা ব্যবস্থা সে নেবে। হয়তো ওই যে আবার আপনার এখানে মুশকিল, লয়ার হাউসের মুশকিল হলো যে 2 বছর পর পর ইলেকশন হয়। তো 2 বছর পর ইলেকশন হলে আপনার 1 বছর পরেই তো প্রাইমারি শুরু হয়ে যায়। হ্যাঁ, সেখানে তার এগেনস্টে প্রাইমারি তার একজনকে দিলে তার তো আর ফিরে আসা সম্ভব হয় না। হ্যাঁ, তো আমি আশা করব যে সমস্ত জিওপি মেম্বার সুইং আপনার ডিস্ট্রিক্ট আছে, যারা যেখানে আপনার ডেমোক্রেটরা ভালো চ্যালেঞ্জ দিতে পারে বা ডেমোক্রেটরা আবার ফিরে আসতে পারে, সেই সমস্ত মেম্বাররা যেন এই পার্টিটা সুইচ করে এই ধরনের অঘটন না ঘটায়। এটা তো দেশের জন্য খুব একটা ভালো না। দেখেন আজকে ইকোনমির একটা খবর আসছে যে আজকে ফেড আবার এক কোয়ার্টার সে ইন্টারেস্ট কাটলো, কিন্তু সে আবার একটা ইয়ে করেছে, মানে একটা ইয়েলো কার্ডের দেখানোর মতো একটা মন্তব্য করেছে যে আমাদের তো যে ইনফ্লেশন যে পর্যায়ে আসা উচিত সেই পর্যায়ে আসেনি, কাজে ভবিষ্যৎ যে কার্ডগুলো এগুলো আমরা খুব সাবধানে করব। যার ফলে কি হয়েছে, স্টক মার্কেট কিন্তু আজকে একটা ধস নেমেছে। হ্যাঁ, ভীষণভাবে, প্রায় ডাউ বোধহয় প্রায় 1000-এর কাছাকাছি নিচে নেমে গেছে। কাজেই এগুলো করলে মানে ডোনাল্ড ট্রাম্পের যে পাগলামি শুরু হয়ে গেছে। দেখেন লিজ চেইনের ব্যাপারে কিন্তু সে একটা করেছে যে লিজ চেইনের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু হবে, তারপর তার বিচার হবে। এগুলো হয়তো সে করবে, কিন্তু এগুলো করলে তো দেশের অবস্থা খুব খারাপ হবে। হ্যাঁ, কাজেই আমার যেটা যে গভর্নমেন্ট যদি শাটডাউন হয়, এবং এটা তো তার কারণেই হবে, অন্য কারো কারণে না। আসলে আমার মনে হয় না যে মানে এই পর্যায়ে হাউস মেম্বারসটা এত পাগল। এই পর্যায়ে শাটডাউন করে ট্রাম্পের লাভটা কি? না, তার লাভটা হলো তার একটা লাভ আছে, আর তার লাভটা হলো যে সে একজন আপনার ডিক্টেটর হতে চায়। তার ডিক্টেটর হতে হলে তো সে যা বলবে তো সবার তাই শুনতে হবে। এই পাগলামিগুলোর মাধ্যমে সে একটা নরম ইস্টাবলিশ করতে চায় যে আমি যেটা বলবো সেটা তোমাদের করতে হবে, না করলে তোমাদের উপায় নেই। হ্যাঁ, আমার মনে হয় সেই একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করছে তার নিজের ককাসের মধ্যে আর কি। তো দেখা যাক, মানে আমি খুব শঙ্কিত আমাদের দেশটা কোন দিকে যাবে। জি, প্রফেসর মহসিন পাটোয়ারী, স্পিকার মাইক জনসন তিনি নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে ঝুঁকির মুখে থাকা দেশের কৃষক এবং পরপর 2টি হারিকেন বিধ্বস্ত স্টেটগুলোর বাসিন্দাদের জন্য বিলটি পাশ করা জরুরি। কিন্তু রিপাবলিকান এক কংগ্রেসম্যান নিকোল মালিয়াটাকিস বলছেন যে বিলটি পাশ হওয়া মানে ডেমোক্রেটদের সুবিধা দেওয়া। মানে এই মুহূর্তে সে ডেমোক্রেটদের বিদায় ঘণ্টা বেজে গেছে, যেখানে ওই সময়ে সে ডেমোক্রেটরা কী সুবিধা পাবেন, এই কটা দিন সচল রাখলে পরে ডেমোক্রেটরা খুব বেশি কৃতিত্ব পেয়ে যাবেন, আর রিপাবলিকানদের মানে কি লাভ হবে, নির্বাচন হয়ে গেছে, পাশ করে ফেলেছেন, সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। মানে যে প্রশ্নটা আমি আপনার প্রফেসর মুনির মুস্তফা আলীকে করেছিলাম, এই শেষ মুহূর্তে এসেও এই প্রতিশোধ পরায়ণতা বা ডেমোক্রেটদেরকে আপনার ডিসক্রেডিটেড করার মধ্যে লাভটা কি? যে বিলটা যেটা শাটডাউন বন্ধের জন্য যে স্টপগেট হিসেবে যে বিলটা পাস ওরা নিয়ে আসছে, এর মধ্যে 110 বিলিয়নে হলো আপনার ডিজাস্টার অ্যান্ড ফার্মার্স অ্যান্ড আদার্সদের জন্য আর কি। এখন এই জিনিসটা আমেরিকার এই যে জনগণের জন্য কাজে লাগবে, এতে দেখা যাচ্ছে কেন বিরোধিতা করছেন। এক প্রফেসর মনির মুস্তফা বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপস্থিতিটা তার মেম্বারদের কাছে স্মরণ করিয়ে দিতে চায় যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, ইউ গাইজ ফলো, নাম্বার 1। নাম্বার 2, ওটা বলেছে এই যে ফার্মার অ্যান্ড আদার্স আছে, আর অনেকগুলো যে বাকি টাকাগুলো আসছে, এগুলা যে তারা মনে করে যে ডেমোক্রেটদের কিছু পেট প্রজেক্ট আছে,
আর যেই লোকগুলা বেনিফিট হবে তাদের মধ্যে বেশিরভাগ হয়তো ডেমোক্রেটিক সাপোর্টার। সুতরাং তাদের আয় কিন্তু আজকে না, তাদের আয় হলো 2 বছর পরে। যে প্রফেসর মোস্তফা যে কথাটা বললো, 2 বছর পরেই তো আবার ইলেকশন আসতেছে, আর মানে 1 বছর পরেই তো আপনার প্রাইমারি, 1 বছর 1.5 বছর পরে তো প্রাইমারি শুরু হয়ে যাবে। মানে ওই নির্বাচনকে সামনে রেখে, হ্যাঁ, সেই নির্বাচনকে সাথে দেখে ইট ইজ পলিটিক্যাল স্ট্র্যাটেজি। যদিও এটা কিন্তু একটা বাইপার্টিজান হয়েছে, রাইট? এই একটা গ্যাঞ্জাম লাগানো আর কি। এখন এই সময়টা সবসময় একটু টেনশন হয়, কারণ সবাই ভ্যাকেশনে চলে যাবে, ক্রিসমাস ভ্যাকেশনে চলে যাবে। এই স্টপ গ্যাপটা না হলে তো হয় না। কিন্তু আপনি দেখেন এই স্টপ গ্যাপটা কিন্তু মার্চ পর্যন্ত, রাইট? এই মার্চ পর্যন্ত যদি না হয়, প্রেসিডেন্ট ট্রাম্প আসতেছে জানুয়ারি 20-তে, রাইট? তাহলে উনি তো চালাবেন কিভাবে? উনাকে তো এই জিনিসগুলো করতে হবে। সুতরাং এটা আমার মনে হয় অপোজ করার জন্য বেশিরভাগ সময়টা তো ট্রাম্পের আমলে গিয়ে পড়বে। সুতরাং এটাকে অপোজ করানোর জন্যই এই জিনিসকে করা, আর ওই ডেমোক্রেটদেরকে একটু ভয় দেখানো। আর ডেমোক্রেট জেফরি তো বলছে, হাকিম জেফরি তো বলছে, আমরা যেটা নেগোশিয়েট করছি, এই নেগোসিয়েশন থেকে আপনারা যদি সরে আসেন তাহলে কিন্তু আমরা আর ওইদিকে ফার্দার নেগোসিয়েশনে যাব না। তার মানে একটা ডেড লক হয়ে যাবে, রাইট? এখন ডেড লক হইলে কিন্তু ডেমোক্রেটদের উপরে আর কোনো ব্লেম আসবে না, রাইট? কারণ ডেমোক্রেট এখন লেম ডাক মোর অর লেস, রাইট? সুতরাং এই জিনিসটার জন্য ডেমোক্রেটরা একটা হার্ড লাইন দিবে। আমার মনে হয় ইভেনচুয়ালি এটা পাস হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন উঠেছে, স্পিকার মাইক জনসনের ফেট কি হতে যাচ্ছে? তিনি তো এখন ধরেন ট্রাম্প সহ বড় অংশ ডেমোক্রেট রিপাবলিকানদের বিপক্ষে চলে যাচ্ছেন একরকম। ফলে তিনি দ্বিতীয় মেয়াদে আবার স্পিকার হতে পারবেন না, বা এই মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে। মানে তার লিডারশিপের উপরে এর কি প্রভাব পড়তে পারে? এটার প্রভাব পড়তে পারে। আপনার ম্যাট গেটস তো অলরেডি বলছে যে সে, মানে যদিও এটা সম্ভব না, সে বলছে সে হি উইল জয়েন কংগ্রেসে যোগদান করবে, যোগদান করে ভোট দিয়ে মাইক জনসনকে হারিয়ে তারপরে আবার সে রিজাইন করবে। তার মানে কতটুকু তাদের, সে তো রিজাইন করে ফেলেছে, এখন তো সে ব্যাক করতে পারবে না আবার নির্বাচিত না হয়ে এসে। ওটা কথার কথা সে বলছে, কথার কথা বলছে যে মানে কালকে না কবে যেন বলছে আমি জয়েন করব আবার কংগ্রেসে, এই করে আবার করে ভোট দিয়ে তারা হারাই আবার ফিরে আসবে। এটা সম্ভব না, বাট হি সেড দ্যাট, একটা রিপোর্টে আসছে এটা। এই জিনিসটা হলো, এটা তো কংগ্রেসের মাইক জনসন তো জানেন তো কতবার ইলেকশন হয়ে মাইক জনসন আসছে। প্রেসিডেন্ট ট্রাম্পও একটা ইলেকশন, প্রেসিডেন্ট ট্রাম্প, মাইক জনসন তো প্রেসিডেন্ট ট্রাম্পের সাপোর্টার অ্যাকচুয়ালি, রাইট? এখানে ককাসের মধ্যে আমার মনে হয় মোটামুটি তার ভালো সাপোর্ট আছে এই মুহূর্তে, বিশেষ করে ওই ম্যাট গেটস বাইরে যাওয়ার পর, আর বাকিদের মধ্যে সে মোটামুটি ভালোই আছে। তবে এটা তো পলিটিক্সে থাকলে সবসময় তো একটা রিস্ক থাকেই, ওটা সবসময় ব্যালেন্স করে চলতে হয়, বিশেষ করে প্রেসিডেন্টের সাথে। আর এই প্রেসিডেন্ট কিন্তু কোনো নর্ম স্টর্ম ছাড়া প্রেসিডেন্ট, কিন্তু সে যেটা মনে করে তার কথা রাখার জন্য উনি থ্রেট করবে, এই করবে, সেই করবে। এটা তার অভ্যাস পরিণত হয়েছে। তা আমি মনে করি হয়তো মাইক জনসন সার্ভাইভ করে যেতে পারে, আর এই বিলটাও আমার মনে হয় স্টপ গ্যাপ হিসেবে পাস হবে বলে আমার ধারণা। কারণ এটা আমেরিকানদের জন্য দরকার, যে লোকগুলো এফেক্টেড হবে, এই যে আপনার সব ধরনের বিভিন্ন সরকারি চাকরি করে, এই ক্রিসমাস সামনে আসতেছে, তাদের স্যালারি বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু একটা পলিটিক্যাল রিস্ক হবে। ইভেনচুয়ালি শেষ পর্যন্ত এই রিস্কটা ওরা রিপাবলিকানরা নিবে বলে আমার মনে হয় না। জি, আমি দ্বিতীয় বিষয়ে আসতে চাই। প্রফেসর মুনি মোস্তফা আলী, ম্যাট গেটসের কেলেঙ্কারি, নারী এবং মাদক সংক্রান্ত তার যে রিপোর্ট, আমরা এর আগে তো দেখছিলাম যে এথিক্স কমিটি এটা প্রকাশ করতে চায় না, এবং মাইক জনসনও কিন্তু প্রকাশ না করার পক্ষে ছিলেন, যুক্তি দেখিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। এখন প্রকাশ করার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এটা প্রকাশ করার পরে তার তো ভাগ্যে যা ঘটে গেছে, কংগ্রেসের মেম্বারশিপও নাই, ট্রাম্পের মনোনয়নও বাতিল হয়ে গেছে, তারপরে তো সে আবার ফিরে আসার চেষ্টা করবে। এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরে ম্যাট গেটসের ফেট বা ভাগ্য কি হতে পারে রাজনীতিতে, কংগ্রেসে ফিরে আসা বা ট্রাম্পের অনুগত হয়ে অন্য কোনো সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা হবে কিনা এই এথিক্স কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পরে? কংগ্রেসে ফিরে আসার ব্যাপারে ডক্টর পাটোয়ারি মন্তব্য করেছেন, আমি এখানে একটু দ্বিমত পোষণ করব। আসলে সে কিন্তু বর্তমান যে কংগ্রেস, এই কংগ্রেস থেকে সে রিজাইন দিয়েছে। হ্যাঁ, সে হয়তো এমনভাবে বলেছে যে সে কংগ্রেস থেকে বিদায় নিল আর কি। হ্যাঁ, কিন্তু এই যে ইনকামিং যে কংগ্রেস, সেটা থেকে তো সে আমার মনে হয় না রিজাইন দিয়েছে, বা সে এমনভাবে ভেগলি বলেছে যে সে হয়তো বলবে যে আমি তো মানে প্রিভিয়াস কংগ্রেস থেকে আমি রিজাইন দিয়েছি, আমি তো মানে যে কংগ্রেস এখনো শুরু হয়নি সেখানে আমি ইলেক্টেড হয়েছি,
সেখানে আমি এখনো শপথ গ্রহণ করিনি, সেটা থেকে তো আমি রিজাইন দেইনি। ইফেক্টটা হবে আপনার দেখেন জাস্টিস ডিপার্টমেন্টও তার তো ইনভেস্টিগেশন করার পরেও তাকে ইনডাইট করলো না। এখন কংগ্রেসের তো তাকে ইনডাইট করার কোনো ক্ষমতা নেই, তাদের ইথিক্স কমিটি তারা একটা ইথিক্সের একটা রিপোর্ট দিতে পারে সে কি করেছে না করেছে, এবং এটা রিপোর্টটা খুব খারাপ আসবে, এতে কোনো সন্দেহ নাই। ইনফ্যাক্ট এই রিপোর্ট আসা আগেই কিন্তু ম্যাট গেটস একটা বোধহয় কোথাও একটা মন্তব্য করেছে যে সে এখন একজন ভিন্ন মানুষ। হ্যাঁ, সে অতীতে অনেক ভুলটুল করেছে, বয়স টয়স কম ছিল, কিন্তু সে এখন একজন ভিন্ন মানুষ, এই ধরনের একটা বক্তব্য রেখেছে আর কি। হ্যাঁ, তো ম্যাট গেটসের ভবিষ্যৎ ঠিক জানি না। এখানে কিন্তু একটা জিনিস আপনার খেয়াল করতে হবে, এই যে রিপোর্টটা রিলিজ হবে কি হবে না, এর আগেও কিন্তু কয়েকবার ভোট হয়েছে। এখানে তো আপনার ইথিক্স কমিটি হলো 5 মেম্বার্স ফর হিজ পার্টি, ডেমোক্র্যাট 5, রিপাবলিকান 5। তো আগে কয়েকবার ভোট হয়েছে সেখানে ওই 5জনই হয়েছে, মানে এবার তো রিপাবলিকান দুজন সুইচ করেছে, এবং এই 2জন সুইচ করার পিছনে কারণটা আমরা জানি না, তবে কারণটা আমরা অনুমান করতে পারি। আমরা জানি যে কেভিন ম্যাককার্থি আর ম্যাট গেটস হচ্ছে মানে কি বলবো, মানে দা আর কুমড়া আর কি, এদের শত্রুতা তো ভীষণ ভাবে, এরা প্রকাশ্যে একজন আরেকজনের বদনাম করে বা মানে বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করে। তা আমার মনে হয় কেভিন ম্যাককার্থি এখানে হয়তো ক্যাম্পেইন করেছে এবং 2জনকে সে ভাগাতে পেরেছে এই রিপোর্ট প্রকাশের পক্ষে। এখন সে যদি ফিরে আসতে চায় এবং সে যদি ফিরে আসে হয়তো কিছু অঘটন ঘটাবে। আপনার এই যে স্পিকার জনসনের কথা যেটা বলছেন যে সে এখন আর চায় না, ম্যাট গেটস আর এখন তাকে চায় না, কিন্তু দেখেন এরা কিন্তু দুজন একটা কি বলবো, মানে আমাদের ভাষায় বলি দোস্ত, এরা কিন্তু ভীষণ ভীষণ ছিল, মানে ক্লোজ ফ্রেন্ড ছিল। তো এখন দেখা যাক, মানে মাইক জনসন তো স্পিকার হিসেবে তার তো লেজিসলেট করতে হবে, তাই না? সে তো ওই সব ব্যাপারেই তো ওই ম্যাট গেটসের দিকে থাকলে চলবে না। এখনো সে বলছে যে সে এটার পক্ষে না, এই যে রিপোর্টটা সে রিজাইন দিয়েছে, কাজে এই রিপোর্টটা আইনগতভাবে রিপোর্টের অযোগ্য, সেটাই সে বলছে। একটা কথা আমি একটু পিছনের দিকে একটু ফিরে যাই, এই যে আপনার স্টপ গ্যাপ ইসের কথাটা আমরা বললাম এর প্রিভিয়াস এপিসোডে। দেখেন ওখানে আপনি উল্লেখ করেছেন যে 100 বিলিয়ন তো ডিজাস্টার এসে, কিন্তু সেই ডিজাস্টার স্টেটগুলো কোন স্টেটগুলো দেখেন? ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা। ফ্লোরিডা হচ্ছে ট্রাম্প নিজের স্টেট, নর্থ ক্যারোলিনা সেটা এখনো আমরা বলবো যে সেটা একটা মানে জিওপি স্টেট। হ্যাঁ, এরাই বেশিরভাগ অনুদান কিন্তু তারাই পাবে, কিন্তু সেখানে ট্রাম্প এই যে বিরোধিতা করছে জাস্ট বিকজ দিস ইজ গোয়িং টু বি বাইডেন্স লেসন, সেই কারণেই শুধু সে বিরোধিতা করছে। আমি মনে করি অন্য কোনো কারণ আছে। জি, প্রফেসর মহসিন পাটোয়ারি, ম্যাট গেটস সম্পর্কে আপনার কোনো মন্তব্য যোগ করবেন? শুনেন, ম্যাট গেটসের কংগ্রেসে তার রাজনীতি, ইভেন তার পার্টির মধ্যে যে তার মিত্র চেয়ে তার শত্রু বলবো না, মানে অপোজিশন তার সংখ্যা বেশি, কারণ সে কাউকে পোক করতে ছাড়ে নাই আর কি, বুঝতে পারছেন? তারপরে তার যে বিহেভিয়ার আর আচরণে এটা অনেকবার দেখা গেছে। আপনার রাজনীতিতে কিন্তু একটা ইকুয়েশন দিয়ে চলতে হয়, কিন্তু তার তো সবচেয়ে বড় শক্তি ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তার শক্তি ছিল, সেটা উনি করেছেন, এবং যার জন্য যে ওই ভোটগুলা ওইভাবে সরে আসছে। তো একটা জিনিস আমার কাছে, যে আমার সবসময় একটা খুব বড় একটা ধারণা যে আমেরিকান আমাদের লেজিসলেচার, বিশেষ করে সিনেটার যারা হয়, দেখলেন তো সে যতই ক্লোজের লোক হয়ে থাকুক প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের, কিন্তু সিনেটের কাছ থেকে সে ক্লিয়ারেন্স পায়নি। মেজরিটি সিনেটার, রিপাবলিকান সিনেটারও বলেছে যে না, আমরা তাকে ভোট দেবো না, রাইট? এই যে জিনিসগুলা, এই যে তারা বিবেকের সাথে, মানে হিয়ারিং এর আগেই তো তাকে সরিয়ে ফেলা হলো, মানে বুঝতে পেরে যে তার অনুমোদন হবে না। হ্যাঁ, কারণ তারা মনে করেছে তার মতো লোক যদি হয় তাহলে তাদের সম্মানটা কোথায় থাকে ইন টার্মস অফ তার ক্যারেক্টার এন্ড আদার্স। ম্যাট গেটস এর কি হবে? রাজনীতিতে তো ভাই আছে, রাজনীতি আছে, আমাদের প্রেসিডেন্ট ইলেক্টের তো ব্যাকগ্রাউন্ড ছিল, রাইট? কিন্তু উনি তো জিতে আসছেন। আমি শুনছি যে ম্যাট গেটস এর আই অন ফ্লোরিডা গভর্নরের দিকে, গভর্নর পজিশনের দিকে, রাইট? প্রেসিডেন্ট ট্রাম্পের যদি সে ইয়ে করে এবং সাপোর্ট পায়, তাহলে হি মে বি কন্টেস্টিং এন্ড হি মে বি ইলেক্টেড, রাইট? ট্রাম্পের সুবাদে তার ভবিষ্যৎ উজ্জ্বলই থাকবে। আর
ওই যে জিনিসগুলো, আমেরিকানরা কিন্তু বিগ হার্টেড পিপল। আপনি একটা ঘটনা ঘটলেন, অন্যায় করলেন, আপনি যদি দে আর ফরগিভিং, আপনি আমেরিকান যদি হন, আমেরিকান হন, সাদা হন, আপনি যদি বলেন যে আমি অন্যায় করছি, যেটা বললো প্রফেসর সাহেবও বলতেছিল যে একটা ইয়াং বয়স, একটা কম বয়সে এটা আমরা করেছি, এটা আমি করতে পারি। কিন্তু সবাই আবার লেখা শুরু করছে, সে তার গার্লফ্রেন্ডদের যখন রেস্টুরেন্টে নিয়ে যাইতো খুব ভালো ট্রিট করতো, সে পে করতো, এই করতো, সে এই করতো, তার একটা ইমেজ বিল্ডিং এর প্রসেস শুরু হয়েছে। হয়তো আমেরিকানরা তাকে ফরগিভও করে দিতে পারে যে এক সময় করছে, আমি মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই, আমি আর ভবিষ্যতে করবো না। কিন্তু ট্রাম্প তো মাফ না চাইয়া, দুঃখ প্রকাশ না কইরাও তো জনগণের সমর্থন পেয়েছে। That's what I was saying. That's what I was saying. ওই ধরনের ইস্যু যদি তৈরি করতে পারে তাহলে এথিক্স কি আর বলবো আর কি, আমরা অনেক সময় দেখি কোশ্চেন করি, আবার ওইদিকে দেখি যে আপনি ইথিক্স কমিটিতে এই যে দুইজন করলো, তার পার্টি থেকে দুইজন চলে গেল, রাইট? আমি জানি না প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ভূমিকা ছিল কিনা এর মধ্যে, প্রেসিডেন্ট ট্রাম্প বলছে কিনা যে না তোরা এর করবি না আর কি, ওরা এগেনস্টে যাবে, যেও না, এটা বলছে কিনা আমরা তো জানি না। ব্যাকগ্রাউন্ডে পলিটিক্সে কি হয় সেটা তো আমরা জানি না। আর প্রেসিডেন্ট এটাও বলতে পারে ওরে বেশি সাপোর্ট করতে গেলে আমারই দুর্নাম হবে। এখন আমি এটা রাজনীতির ইকুয়েশনের ব্যাপার ভাই, হ্যাঁ, এটা সব রাজনীতির শত্রু, পার্মানেন্ট শত্রু এবং পার্মানেন্ট মিত্র বলে তো কিছু নাই, হ্যাঁ। আর উনি দেখছেন কয়দিন আগে ম্যাট গেটস আপনার ওই নতুন সিনেটর হয়েছে ক্যালিফোর্নিয়া, নামটা আমি ভুলে গেছি, ওনার প্রশংসা এবং আরো একজনের খুব প্রশংসা করছে, দে আর দি প্যাট্রিয়ট, দে আর ডুইং গুড দিস এন্ড তার মানে হি ইজ অলসো ট্রাইং টু হ্যাভ দি অ্যাক্রস দি আইল রিচ আউট করার চেষ্টা করতেছে আর কি। এগুলা পলিটিক্যাল ট্রিক্স। তার মানে আমেরিকার রাজনীতি থেকে এথিক্স কমে যাচ্ছে, আমার মনে হয় তাই, আমার মনে হয়। তবে এবার ভোটে তো মনে হলো যে শেষ পর্যন্ত ওরা তো করলো, এটা তো আমাদের ফেস করতে হবে। শেষ পর্যন্ত যে পার্টি ইন পাওয়ার, প্রেসিডেন্টের ঘোড়া সমর্থক এমন লোককে বিরুদ্ধে ভোট দিয়া, দুইজন রিপাবলিকান দিয়া এই যে জিনিসটা প্রকাশ হয়েছে, তার রাজনীতির বিরাট একটা ক্ষতি হবে। কতটুকু ক্ষতি হবে আমরা ঠিক জানি না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের তো ক্ষতি হয়নি মনে হচ্ছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে বাদ বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ফিরে এসে সাথে পাবো আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজকে আওয়ার ডেমোক্রেসির 1000তম পর্বে আছি আমরা। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী এবং প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি। ডক্টর মুনির মুস্তফা আলী, আমি অন্য একটা বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন সেনেট এবং হাউসের প্রভাবশালী রিপাবলিকানরা, যার নেতৃত্ব দিচ্ছেন সেনেটর রিক স্কট এবং হাউস ফ্রিডম ককাসের চেয়ার এনডি হ্যারিস। জরুরি ভিত্তিতে একটি সীমান্ত নিরাপত্তা বিল পাশ করার উপর জোর দিচ্ছেন তারা। এই সীমান্ত নীতি ডোনাল্ড ট্রাম্পের, যেটি আমরা গত 4 বছর শুনেছি তারা কি করতে চান, এবং বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির এবং তার ব্যর্থতা বা ফলাফল আমরা সেটা দেখেছি। সীমান্তের ব্যাপারে তো ডোনাল্ড ট্রাম্পের অনেক ঘোষণা, অনেক প্রতিশ্রুতি আছে এবং সেই মোতাবেকই প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই মোতাবেকই বর্ডারজার নিয়োগ করা হচ্ছে। বর্ডারজার এখন পর্যন্ত যা বলছেন সেই গণবিতরণ কর্মসূচি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত নীতি যদি বাস্তবায়ন হয়, কার্যকর হয় এবং সেই বিল যদি পাশ হয়, তাহলে সীমান্ত পরিস্থিতির উন্নতি ঘটবে বলে কি মনে করেন আপনি? সীমান্তের উন্নতি ঘটবে। সীমান্ত ব্যাপারে আসলে দুই দলের যে আপনার নীতি, দুই দলের নীতি আমি বলবো ভ্রান্ত, বা তাদের নীতিগুলো ঠিক একটু এক্সেসিভ হয়ে যায়। তাদের যে নীতি সেটা যদি এক্সেসিভ না হয়, পরিমিতভাবে হয়, তাহলে কিন্তু ভালো হয়। যেমন মানে বাইডেনের নীতি ছিল খুবই উদারপন্থী, মানে হাজার হাজার লাখ লাখ লোক সে ইলেক্টেড হওয়ার পরপরই আসা শুরু করে দিল, এবং সেটা প্রিভেন্ট করার জন্য তিনি কোনো ব্যবস্থাই করেননি। এটা একটা অতিরিক্ত করে ফেলছেন, মানে এই ইমিগ্রেশন প্রীতিটা বেশ অতিরিক্ত হয়ে গেছে। আবার ডোনাল্ড ট্রাম্পের যেটা, এই যে তিনি বলছেন যে করবে ইলিগাল ইমিগ্রেন্ট যারা, তাদেরকে ডিপোর্ট করবে, হ্যাঁ, এবং সে ডিপোর্টেশনের যে প্ল্যানটা, এই পার্টটা আমি বলবো ভুল। কিন্তু আপনার বর্ডার প্রোটেকশন, যেটা আপনার বর্ডার, যারা বর্ডার গার্ড, তাদের সংখ্যা বাড়ানো, তাদের
আপনার বাজেট বাড়ানো, ইভেন কি ওয়াল দেওয়া, এগুলোর আমি সমর্থন করি, এগুলো আমার মনে হয় পজিটিভ। কিন্তু এই যে আপনার ডিপোর্টেশনের যে প্ল্যানটা, এটা যদি কার্যকরী হয় তাহলে আমি জানি না কিভাবে এই ইনফ্লেশনটা সে কন্ট্রোল করবে। কারণ দেখেন এদেশে কিন্তু দুটো সেক্টরে আমি এটা অবজার্ভ করেছি, আমি নিজে আমার নিজের বাড়ির কাজেও আমি ব্যবহার করেছি। আপনার আপনার সে কনস্ট্রাকশন কাজ এবং আপনার এগ্রিকালচার, এই দুটো কিন্তু অচাল হয়ে যাবে যদি আপনার এই ইলিগাল ইমিগ্রেন্টদের বিদায় করে দেয়। কারণ আপনার ইউএস ওয়ার্কফোর্সের আমার মনে হয় 20 থেকে 30% এই ইলিগাল লোকজন। তো আপনি চিন্তা করে দেখেন যে একটা বাড়ি করতে এখন যে খরচ হয়, এই 30% লোক বা 20% লোক যদি চলে যায় তাহলে তাদের কি অবস্থা হবে। আপনার এগ্রিকালচারাল যে প্রোডাক্টস, তার তো মূল্য অলরেডি হাই। আমরা সেই ইনফ্লেশনের কথা শুনে আসছি, বলে আসছি, সেই ইনফ্লেশনের কারণেই ডেমোক্র্যাটরা এবার হেরে গেল। হ্যাঁ, সেটা কি অবস্থা হবে আপনার এই এগ্রিকালচারে যদি এই সে মানে ইলিগাল ইমিগ্রেন্টসরা কাজ না করে। আপনার সেই ফ্রুটস পিকিংই বলেন বা শস্য করাই বলেন, রিপিংই বলেন, সেগুলো যদি তারা না করতে পারে তাহলে আমেরিকানরা যখন করবে তাদের তো ওয়েজেস বেড়ে যাবে আপনার 30%, 40%, 50% তো তাদের ওয়েজেস বেড়ে যাবে। তা তো তাদের ওয়েজেস যদি বেড়ে যায় তাহলে সেটা তো রিফ্লেক্ট হবে আপনার প্রোডাক্ট কস্টের উপর চলে যাবে। না, সেক্ষেত্রে ইলিগালদেরকে লিগালাইজ করাটা একটা সমাধান কিনা? একটা সমাধান করা উচিত, হ্যাঁ, সেটার একটা সমাধান হওয়া দরকার। কিন্তু বর্ডারটা প্রোটেকশন করাটা আমি মানে ভালো মনে করি। হ্যাঁ, কারণ গত কয়েক বছরে যেভাবে লোকজন আসছে আসলে এটা সমর্থন করা যায় না। এখনো আসছে, শেষ মুহূর্তের চেষ্টা অনেক করছে। জি, প্রফেসর মৌসুমী পাটোয়ারী, বিষয়টা দুটো দিক। একটা হচ্ছে নতুন করে ঢুকতে না দেয়া, বর্ডারে কড়াকড়ি আরোপ করা, আর দ্বিতীয় হচ্ছে যারা ঢুকে পড়েছে বেআইনিভাবে আছে এদেরকে বের করে দেওয়া। আমরা দুটো বিষয় নিয়ে আপনার বক্তব্য শুনবো। কিন্তু বর্ডারজার যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, টম হোম্যান, তিনি যে শক্ত কঠিন কঠোর বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে সীমান্তবর্তী স্টেটগুলো এবং সেসব স্টেটের গভর্নর এবং মেয়রদেরকে উনি খুব কঠিন কঠোর বার্তা দিচ্ছেন। অনেকে আবার তার সাথে একমত হচ্ছেন, এমনকি নিউ ইয়র্কের মেয়রও তার সাথে একমত হয়ে তাকে সহযোগিতা করার জন্য বৈঠকও করে ফেলেছেন। মানে এই বিষয়টা নিয়ে কি ডেমোক্রেটদের মধ্যে একরকমের বিভক্তি তৈরি হচ্ছে? কিছুটা আমি বলবো যে প্রফেসর মোস্তফা যে কথাটা বললেন যে সীমান্তের এটা একটা ফ্লাড গেট, ওপেন ফ্লাড গেট হয়ে গেছে, এভাবে আসা এটা হওয়া ঠিক হয়নি আর কি। এটা আমিও সমর্থন করি যে এটা একটা কন্ট্রোলড ইমিগ্রেশন হওয়া উচিত, রাইট? বিশেষ করে যাদেরকে প্রয়োজন, আপনি লেবার নিয়ে আসেন, যে সিজনাল লেবার দরকার, সিজনাল লেবার নিয়ে আসেন, তাদের কাজ শেষ হয়ে গেলে ওয়ার্ক পারমিট দেন, ওয়ার্ক পারমিট হলে ওরা চলে যাবে। আমাদের এখানে প্রায় 11 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে। এই 11 মিলিয়ন আনডকুমেন্টেড, হুইচ ইজ অ্যাবাউট 3.3% অফ আমেরিকান পপুলেশন, আর about 24% অফ দ্য টোটাল ইমিগ্রেন্ট পপুলেশন এখানে। এবং এই যে দুটো জিনিস আছে, একটা যদি আমার মনে হয় একটা পাথওয়ে টু রেগুলারাইজেশন তাদেরকে, এরা যারা এখানে আছে এরা অনেকেই কিন্তু দেয়, ট্যাক্স দেয়, রাইট? কাজ করে, ট্যাক্স দেয়, আবার অনেকে সোশ্যাল বেনিফিটও নেয়, কিছু কিছু বেনিফিট দেয়। এটা একটা প্রেশার ইকোনমির উপরে পড়ে, আবার ইকোনমির উপর লাভ হয়। প্রফেসর মনির মোস্তফা এই কথাটা বলেন না, কিন্তু আমি আরো নিজের চোখে দেখেছি। নিউ ইয়র্কে আমরা যখন মাছ কিনতে যাই ফিশ মার্কেটে, রাইট, এক্সক্লুসিভ ফিশ মার্কেটে, এই যে মাছগুলো যে পরিষ্কার করে, এই যে সিচুয়েশন, যে এনভায়রনমেন্ট, ইউ উইল নট গেট এনি আমেরিকান টু ডু দ্যাট জব, রাইট? কিন্তু ওরা আছে বলে করে। আমাদের যে ঘাস কাটে, এই যে লন করে, এই করে, সেই করে, এগুলো কিন্তু ইকোনমিকে ওরা হেল্প করতেছে। কিন্তু এখন হরন্স ডাইলেমাটা হলো এখানে, আপনি যারা আসছে তাদেরকে যদি সবাই আপনাকে নিয়ে নেন, আপনার পাথওয়ে টু সিটিজেনশিপ করেন সবাইকে, তাহলে হবে কি, যারা আসার ইচ্ছা প্রকাশ করছে তারা একটা এনকারেজ ফিল করবে যে এখানে একবার যদি আমি ঢুকে পড়তে পারি তাহলে তো আর আমার বাইর করার উপায় নেই। আর এই যে বললেন আপনার প্রেসিডেন্ট ওবামার সময়, আমার মনে হয় ওয়ান অফ দ্য তার প্রিভিয়াস 4-year টার্মের কাছ থেকে, মানে বুশ এন্ড আদার্স থেকে উনি বেশি লোককে কিন্তু এক্সপেল করেছে, মানে বাইর করে দিয়েছে আর কি। তো সঙ্গে এই ইমিগ্রেশন ব্যাপারটা নিয়ে আমার মনে হয় বাইপার্টিসান একটা এগ্রিমেন্ট হওয়া উচিত। এটা তারা করছিল একটা, কিন্তু শেষ পর্যন্ত রিপাবলিকানরা রাজি হয়নি। এই বাইপার্টিসানটা হলো আমেরিকার ইন্টারেস্টটাকে সামনে রেখে,
এই যে ইমিগ্রেন্টে যা আসে, ইলিগাল যারা এখানে আসতেছে, তাদের মধ্যে অলমোস্ট 80% হলো সাউথ আমেরিকা থেকে আসে। মেক্সিকো ইজ দি লার্জেস্ট, গুয়াতেমালা দিস অ্যান্ড দ্যাট, রাইট? অলমোস্ট 80%। এখন এরা সবাই হলো ইকোনমিক মাইগ্রেন্ট, রাইট? কিন্তু একটা দেশ, একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আপনার যারা অ্যাসাইলাম সিকার, যারা সত্যিকার ভাবে খারাপ দুর্ভোগ অবস্থা থেকে, পলিটিক্যাল ভায়োলেন্স থেকে আসছে, তাদের জন্য দরজা বন্ধ করতে পারে না। এটা এথিক্সের মধ্যে পড়ে না, এটা ডেমোক্রেসির মধ্যে পড়ে না। কিন্তু আপনি এর মধ্যে সমস্যাটা হলো কিভাবে আপনি সেপারেট করবেন সেটা। প্রথম তো আপনাকে এন্ট্রি দিতে হবে, তারপর ওদেরকে হিয়ারিং দিতে হবে। হিয়ারিং দিয়ে আপনি বুঝবেন যে না, ইউ আর নট কোয়ালিফাইড, তোমার কান্ট্রিতে ওইরকম সমস্যা নাই। যারা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে তাদেরকে তো আর বহিষ্কার করতে পারবে না। না, পারবে না। কিন্তু আমি বলছি যে এন্ট্রিতে যারা ঢুকে তাদেরকে ধরে তো প্রথম হিয়ারিং দেয় যে সে কোয়ালিফাইড কিনা, অ্যাসাইলাম সিক করবে কিনা, রাইট? এই জিনিসগুলো আর কি। এটা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে আমাদের তো এটা দিতে হয় আর কি, রাইট? এই জিনিসগুলো যে এটা আমার মনে হয় বাইপার্টিসান একটা জিনিস করা দরকার হলে ওয়াল করুক। ওর আগে আমি হাসতাম প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ালের কথা শুনে। এখন যদি ফ্লাড গেট দিয়ে তো ভাই আমরা চলতে পারবো না, হ্যাঁ? আর এখানের মধ্যে যে ক্রাইম হয়, যদি এই ধরনের হয়, এগুলো আমাদের দেখতে হবে। আমাদের ইকোনমিক যদি প্রেশার পড়ে সেটা দেখতে হবে। তবে এগ্রিকালচারের জন্য এবং আদার টেকনোলজিক্যালের জন্য, আদার স্কিল লেবারের জন্য আমার মনে হয় যে মিডল ইস্টে আমাদের যায় না, সৌদি আরবে যায় না, কাতারে, কুয়েতে যায় না। কি জন্য যায়? ওরা তো বৈধভাবে অনুমোদন নিয়ে কাজ করে। হ্যাঁ, ওয়ার্ক পারমিট নিয়ে যায়, রাইট? ওয়ার্ক পারমিট নিয়ে যায়, ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে, আবার ফেরত যায়। আমার মনে হয় এই সিস্টেমটা আমাদের এখানে চালু করা দরকার। তবে আমার পলিটিশিয়ানরা, আমার হান্স, যে তারা রিয়ালিটিটা স্বীকার করে, ওটা হলো পলিটিক্সের বাইরে। তারা স্বীকার করে এই লোকগুলো কন্ট্রিবিউশনটা কি করতেছে। এগ্রিকালচারে আপনার এই যে আপনার ফুলকপি তোলে আপনার 99 সেন্ট হলো পাউন্ড, রাইট? এই ফুলকপির দাম হয়ে যাবে $2 যদি আপনি আমেরিকান লেবারকে আপনি ইয়ে করেন, এমপ্লয় করেন। এগুলো এখনো কিন্তু অটোমেশন হয়নি, বুঝতে পারেন? অনেকগুলো জিনিস, ব্লুবেরি পিক করে, এগুলো অটোমেশন হয়নি। হ্যাঁ, এইগুলোর জন্য আমার মনে হয় ওটা ওদের মধ্যে নিজেদের মধ্যে আছে। পলিটিক্সের জন্য অনেক সময় পলিটিক্যাল কথা বলে, কিন্তু বাইপার্টিসান মিশে আমার মনে হয় এটার একটা সলভ করা উচিত। তবে বর্ডারটাকে আমাদের কন্ট্রোল আনা উচিত বলে আমি প্রফেসর মোস্তফার সাথে আমি এগ্রি করি। জি, প্রফেসর মনির মোস্তফা আলী, আপনার কাছে আরেকটা ছোট্ট বিষয়ে জানতে চাই। আমি অন্য বিষয়ে যাব। সেটি হচ্ছে যে এই যে ম্যাস ডিপোর্টেশনের প্ল্যান ডোনাল্ড ট্রাম্পের, সেখানে কিন্তু আবার দুটো বিষয় আছে। যেসব ডেমোক্রেটিক মেয়র বা গভর্নররা বিরোধিতা করছেন, তারা বলছেন যে অবৈধভাবে থাকার কারণে তাদেরকে বের করে দিতে তারা সহযোগিতা করবেন না। অনেক ক্ষেত্রে তারা বলছেন তারা বাধা দেবেন, প্রতিহত করবেন। আবার সবাই বলছে যেটা, যে অবৈধ অভিবাসীদের মধ্যে যারা অপরাধে জড়িত, অপরাধী, তাদেরকে তারা বের করে দিতে সহায়তা করবেন, যেমনটা এরিক অ্যাডামস বলছেন, নিউ ইয়র্কের সিটি মেয়র। তার মানে অবৈধভাবে আছেন একটা অপরাধ, আবার আপনি অপরাধে জড়িত হচ্ছেন আরেকটা অপরাধ। ফলে দুইটা অপরাধের পরে তাদেরকে দেশে রাখার যুক্তিটা কি? না, সেটা হলে কিছুটা সঠিক হবে যদি অপরাধীদের শুধু বের করে দেওয়া হয়, এবং সেই অপরাধী হতে হবে মানে পেটি অপরাধী না, মানে মোটা দাগের অপরাধী, যারা হয়তো সিরিয়াস ক্রাইম করেছে, তাদেরকে যদি বের করে, তাকে তো বের করাটা আমি তো বলবো অনেকটা ভালো। সেটা আমার মনে হয় ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যারা অনেকদিন ধরে এখানে আছে, এই যে ডক্টর পাটোয়ারি যে 11 মিলিয়নের কথা বললেন, এটা কিন্তু এই যে মানে রিসেন্টলি আসা ইমিগ্রেন্টস তাদের না, এই সংখ্যাটা কিন্তু আমি অনেকদিন ধরে শুনে আসছি। এবং তাদের জন্য কিন্তু ওবামা যখন প্রেসিডেন্ট ছিল, তিনিও কিছু করার চেষ্টা, তখন বাইপার্টিসান একটা এফোর্ট হয়েছিল কিছু একটা করার জন্য, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। হ্যাঁ, তো আমি তাদের কথা বলছি যে তাদের একটা ব্যবস্থা করা উচিত। আর বর্ডার কন্ট্রোলের ব্যাপারটা আমি বলবো যে বর্ডার কিন্তু আপনার 100% কন্ট্রোল কোনোদিনই হবে না। আপনার দেখেন পার্শ্ববর্তী যে দেশটা, আমি জানি না আপনাদের দুজনের কেউ মেক্সিকোতে গেছেন কিনা। আমি মেক্সিকোতে গেছি, মেক্সিকোতে গেলে আমি যখন কানাডায় গেলে আমি বুঝি না যে আমি কি কানাডায় আছি নাকি আমেরিকায় আছি, একই রকম। কিন্তু মেক্সিকোতে গেলে আমার মনে হয় যে আমি বাংলাদেশে চলে আসছি। হ্যাঁ, বাংলাদেশের মতো আপনি এই যে রাস্তাঘাটে তারা যে পণ্য বিক্রি করছে, আপনার এই যে চাদর, শাল টাল, ভালো ভালো জিনিস আপনি কিনতে পারেন। দেখবেন যে আপনার কাছে যে দাম চাইবে, আপনি অর্ধেক দাম বলবেন, প্রথমে না করবে, আপনি হাঁটা দিলে ওই বাংলাদেশের মধ্যে আবার গুলিস্তান থেকেই করবে। হ্যাঁ, এই যে মেক্সিকান যে ইমিগ্রেন্টস, এটা তো কোনো মতেই আপনার করে, তারা ইকোনমির জন্যই আসে। আর একটা জিনিস হলো কি, মেক্সিকো দিয়ে তো অন্য দেশের মানুষও আসছে। হ্যাঁ, অন্য দেশেরও আসে, কিন্তু বেশিরভাগই কিন্তু মেক্সিকানরাই আসে এখানে।
এবং মেক্সিকান ইমিগ্রেন্টদের ব্যাপারে আমি একটু আমার একটু সিম্প্যাথি আছে এই কারণে যে দেখুন মেক্সিকার কতটা ল্যান্ড এখন আমেরিকা, আপনি টেক্সাস, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন স্টেট, এগুলো তো মেক্সিকান ল্যান্ড, তাদেরই ল্যান্ড দখল করে নেওয়া। হ্যাঁ, তারা তো এক সময় এখানে বাসও করতো, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে তোমরা 2 বছরের মধ্যে সিদ্ধান্ত নাও, তোমরা যদি এখানে থাকতে চাও, আমেরিকান সিটিজেনশিপ পেতে চাও, তাহলে আমরা তোমাদেরকে সিটিজেনশিপ দেব। এই টিটিটার নাম হলো টিটি অফ গুয়াদালুপ হিডালগো। কিন্তু দেখা গেল যে টিটি মানে আমেরিকার একটা জিনিস আমি বলবো যে যতগুলো টিটি করেছে প্রত্যেকটা টিটি কিন্তু এরা ভঙ্গ করেছে। হ্যাঁ, এই টিটিটা করার পরে সেই মেক্সিকান যারা নেটিভ তারা বললো যে না, আমরা এই জায়গা আমাদের পূর্বপুরুষরা বছরের পর বছর দিনের পর দিন বাস করে আসছে, আমরা আর কোথায় যাব, আমরা সিটিজেনশিপই নেবো। কিন্তু তাদেরকে বলা হলো যে না, তোমাদেরকে ফিরে যেতে হবে, মেক্সিকান টেরিটরিতে চলে যেতে হবে। তো এগুলোর দিক বিচার করতে গেলে আমাদের সহানুভূতির চোখে দেখতে হবে যে আমেরিকা মেক্সিকান যে ইমিগ্রেন্টস পুরোপুরি বন্ধ করা যাবে না, আর পুরোপুরি বন্ধ করাটাও ঠিক হবে না। মেক্সিকান ইমিগ্রেন্টসরা খুবই হার্ড ওয়ার্কিং এবং তাদের কাজের কোয়ালিটি খুবই ভালো। আপনি দেখবেন যারা কনস্ট্রাকশনে আছে বা ইভেন কি আপনার এগ্রিকালচারে তাদের স্কিলসটা যদি আপনি দেখেন খুবই খুবই ভালো, তাদের কাজের কোয়ালিটি খুবই ভালো। কাজে কিছু কিছু আর ডক্টর পাটুরি যেটা বললেন যে মিডল ইস্টে যেমন বৈধভাবে যায়, এভাবেও কিন্তু লোক আনা যায়, তাতে কিন্তু আমেরিকা বেনিফিটেড হবে, আমেরিকার এগ্রিকালচার, আমেরিকার কনস্ট্রাকশন, এরা বেনিফিটেড হবে। জি প্রফেসর পাটোয়ারি, এই বিষয়ে আরেকটা ছোট্ট বিষয় জানতে চাই। যেসব ডেমোক্রেটিক স্টেট এবং সিটি এই ম্যাস ডিপোর্টেশনের বিরোধিতা করছে, তারা যদি না চায়, আইস কি জোর করে গিয়ে তাদের শহরে, তাদের স্টেটে এই ব্যবস্থা নিতে পারবে? এটা ফেডারেল রেগুলেশন কি আছে, এটা আমার মনে হয় ফেডারেল গভর্নমেন্ট পারবে, কিন্তু আপনার ওই যে যেমন NYPD ইজ নট অবলাইজড টু হেল্প। ইফ আইএস লোকেরা সেটা করে ফেডারেল গভর্নমেন্ট তো যে আপনাকে আপনার বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে পারে, আমার বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে পারে, এটা তো আমার স্টেট গভর্নমেন্ট এটাকে করতে পারবে না। এটা আমার মনে হয় সেটা তারা পারবে। কিন্তু কথা হলো এই যে যতটুকু একটা কথা ওই দিন আমি আর বলতেছিলাম, যত গর্জে তত বর্ষে না, রাইট? আপনার প্রেসিডেন্ট ট্রাম্পকে তো দেখে আসছি আমরা, উনি যত গর্জে উনি তত বর্ষে না। এর আগেও আমরা দেখছি যে 2016 সালে মেক্সিকোর উপরে ট্যারিফ দিছে উনি, পরে মেক্সিকান প্রেসিডেন্টের সাথে মিলে উনি ট্যারিফ আবার সেটা সরে নিয়ে গেছে। কানাডা এবার ট্যারিফ দিবে বলছে, তো ট্রুডো আইসা দেখা করে গেছে, এখন কি হবে এটা। এবং উনি বলে ওটা ওনার হুমকি, হুমকি দামকি দাও, উনি স্কুল থেকে শুনছি নাকি এগুলা করতো, এই যে বুলিং যেটা বলে আর কি। এটা এখন অনেক সময় কাজ হয়, অনেক সময় ইজ এ ডিল মেকার, এট দি এন্ড হুমকি টুমকি দিয়ে তারপরে ডিল মেকিং এ চলে যায়। আর যে ইমিগ্রেন্টের কথা একটা কথা বললাম, এই লোকগুলো যে এখানে আছে, দে আর অলরেডি অ্যাক্লিমেটাইজড, এখানে থাকে, এখানে আচার ব্যবহারের সাথে পরিচিত হয়ে গেছে, এখানে কাজ করার সাথে হয়েছে। সুতরাং এরা মোরলেস, এদেরকে যদি আমরা প্রোডাক্টিভ খাতে খরচ করি, যারা ক্রাইম করে নাই, তাহলে আমার মনে হয় এটাই আমাদের ইকোনমির জন্য ভালো হতে পারে। জি, একদম শেষ পর্যায়ে চলে আসছে, ছোট্ট করে দুজনের কাছ থেকে শুনবো। বাংলাদেশ ভারত যত রকমের সমস্যা সংকট আছে, তার অন্যতম হচ্ছে সীমান্ত, যেখানে প্রায় নিরীহ বাংলাদেশিদেরকে ভারতের সীমান্তরক্ষীরা হত্যা করে। এই পরিবর্তিত পরিস্থিতি এখন গোটা বাংলাদেশ যেখানে ঐক্যবদ্ধ ভারতের আগ্রাসন, অন্যায় সব কিছুর বিরুদ্ধে, তার মধ্যেও সীমান্ত হত্যা চলছে। সবশেষ আপনারা জানেন যে 3 জন বাংলাদেশিকে হত্যা করা হচ্ছে সীমান্তে বিএসএফের হাতে। প্রফেসর মনির মুস্তফা আলী, ভারত এই কাজটা এখনও চালিয়ে যাচ্ছে বাংলাদেশের এখনকার বাস্তবতায়, তার মানে কি দাঁড়ায়? ভারতের সাথে আমাদের যে ইস্যুগুলো আছে তার মধ্যে সবচেয়ে যে ইস্যুটা আমি খুব বেদনার সাথে দেখি, সেটা হচ্ছে এই যে মানে আইন বহির্ভূত এই যে বর্ডার কিলিং গুলো। গরিব লোকজন এরা কি কারণে পার হয় আমি ঠিক জানি না, হয়তো কাজের সন্ধানে যায়, কোনো কিছু, তারা আমি বলবো না যে তারা ক্রাইমের জন্য যায়, তারা মানে সীমান্ত কেন্দ্রিক যে ব্যবসা বা বৈধ অবৈধ যাই বলি, সেখানে তো দুপক্ষেরই ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, দুপক্ষের ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, সেখানে দেখা যায় যে মারা যায়, যেহেতু আমাদের লোকজন ওদিকে বেশি যায়, তাদের লোকজন একটু কম আসে আমাদের এদিকে, এই জন্য আমাদের লোকজন এই 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 ইস্যুগুলোর মানে আইন বহির্ভূত কিলিং এর শিকার হয়। এটা দেখেন, আমরা বলে থাকি যে হাসিনার সাথে একটা চরম
ভালো সম্পর্ক ছিল ইন্ডিয়ার, কিন্তু তার আমলে তো এটা হয়েছে। জি, হ্যাঁ, এটা তো কখনোই বন্ধ হয়নি। এমন না যে তার আমলে কম কিলিং হয়েছে, তার আমলে প্রচুর এই ধরনের কিলিং হয়েছে। এর একটা, এই যে আপনার যে ফ্ল্যাগ মিটিং হয়, এগুলো তো মিনিংলেস ফ্ল্যাগ মিটিং। জি, জি, হ্যাঁ, এটা নিয়ে একটা যে স্থায়ী কোনো সময় সমাধান হওয়া উচিত। জি, আমি এক লাইনে শুনবো প্রফেসর পাটোয়ারি আপনার কাছ থেকে, এখনো সীমান্ত কিলিং চালিয়ে যাওয়ার ভারতের উদ্দেশ্য কি, বা মানে কি বার্তা দিচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি এখন? আমি বলবো যে এটা ওদের অনগোয়িং প্রসেস। তারা ক্লেম করে 20 মিলিয়ন বাঙালি আছে ইলিগাল ইন্ডিয়াতে, রাইট? এবং এরা মনে করে এই লোকগুলো এখানে এসে তাদের ইন্ডিয়া ইজ নট এ রিচ কান্ট্রি, রাইট করে। কিন্তু আমি মনে হয় যে এরা এখন জিনিসটা করতেছে, এটা একটা প্রেশার ক্রিয়েট করা, কিন্তু প্রেশারে এটা কিন্তু বুমেরাং হয়ে যাচ্ছে। আপনি যে লোকগুলো তিনটা লোকের কথা বললেন, এই তো 3টা লোককে তারা কি করতে পারতো, তারা অ্যারেস্ট করে নিয়ে যেতে পারতো, রাইট? অথবা চেজ করতে পারতো। এটাই বলা হয় সব সময় যে অন্যায় করলে ব্যবস্থা নেওয়া। জি, জি, টর্চার করে মেরেছে। এতে করে কি আপনি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে পারবেন? বাংলাদেশের লোকগুলো আরো আপনার প্রতি বিরূপ হয়ে যাবে। এমনিতে অনেক বিরূপ আছে, হ্যাঁ, আরো বিরূপ হবে। আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি এবং প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবারও বিশেষ ধন্যবাদ আমাদের বিশেষ পর্বে আপনাদেরকে পেয়ে। দেখা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে। যারা অনুষ্ঠান দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।